আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম বাংলাদেশ সময় 10টার সময় আসবো। অ্যাকচুয়ালি আমি খুব স্যাড, মন খারাপ। কারণ বাংলাদেশের এমন একটা সিচুয়েশন এখন, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গত 16 বছরে আওয়ামী লীগ গভর্নমেন্ট আমাদেরকে রন্ধে রন্ধে ভারতীয় লোকজনকে ঢুকিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করে দিয়ে গেছে। এই যে মনে করেন, আমি এক সিনিয়র অফিসারের একটা স্ট্যাটাস আপলোড করেছি, ওখানে দেখবেন আমি নিজে জানি, আমার কিছু বন্ধু বান্ধব আছে, মনে করেন বাংলাদেশের যে কোনো সামরিক তো আছেই, যে কোনো সেক্টরে তারা ভারতে প্রশিক্ষণের ব্যবস্থা করে, ওখানে নিয়ে যায়, নিয়ে বিভিন্ন ধরনের ট্র্যাপ করে একটা অংশ তাদেরকে তাদের পক্ষে কাজ করায়। এবং এটা যখন সরকার এটা আগে যেটা করতো লুকায় চোখায় করতো, এখন তো এটা ওপেন হয়ে গেছে গত 16 বছরে। ইভেন আমি যখন চাকরিতে ছিলাম, প্রথম আমি বললাম না, আমি সিও প্যারাকমান্ডো ব্যাটালিয়ন ছিলাম, যখন 1 মাস পরে আমাকে বললো যে ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের সাথে আমাদের একটা জয়েন্ট ট্রেনিং করতে হবে। ইট ইজ অ্যাবসার্ড যে কোনো দেশের সিচুয়েশনে। আমি কি বলবো, যাক, এত ইতিহাস বলে লাভ নেই। সিচুয়েশনটা যেরকম, এটা প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলি। ফার্স্ট হচ্ছে, আমি অনেক হাহা রিয়েকশন দেখতেছি। মানে যেহেতু আমি আগের থেকে ঘটনাটা বলছি যে আমি আসবো, সো বটরা রেডি হয়ে আছে আর কি। এনিওয়ে, যুদ্ধ চলবেই। প্রথমে হচ্ছে বিমানবন্দরে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এটা কি নাশকতা, অবহেলা, নাকি দুর্ঘটনা? অ্যাকচুয়ালি এটা নাশকতা বোঝার জন্য আপনাকে আইনস্টাইন হইতে হবে না। আপনি সিরিজ অফ দেখেছেন ঢাকার বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে যত ধরনের ইকোনমিক ইনস্টলেশন আছে যেটা দিয়ে আমাদের ইকোনমিকে এফেক্ট করা যাবে, এগুলোর উপর আক্রমণ চলতেছে। আর প্রফেসর ইউনিজানি ইকোনমিস্ট, সো এই অ্যাটাকটা হচ্ছে তার দিকে অ্যাটাক। এবং দেখেন, একটা চিরাগায় একটা লাইটার জাহাজ ডুবেছে, ওইটাও কিন্তু একদম মানে তীরের কাছে এসে ডুবছে, যাতে অন্যান্য জাহাজ এটি দিক দিয়ে আসতে না পারে। রাস্তা কিন্তু ব্লক করা। আমি অ্যাকচুয়াল গ্রাউন্ড জানি না, আমি একটা ইন জেনারেল যেটা বললাম, সবকিছুর মধ্যে এফেক্ট করতেছে। এই যে বিমানবন্দর, এটা হচ্ছে কেপিআই। কেপিআই মানে হচ্ছে কি পয়েন্ট ইনস্টলেশন, যেটা হচ্ছে যুদ্ধের সময় যে সমস্ত জায়গাগুলোকে মানে সাধারণ জনগণকে ঢুকতে দিবে না। এটা হচ্ছে তাদের নিজস্ব সিকিউরিটি থাকবে, নিজস্ব লোক ছাড়া, আইডি পাঞ্চ করা ছাড়া কেউ ঢুকতে পারবে না এই সমস্ত জায়গায়। সো এরকম একটা জায়গায় যেখানে একটা আগুন লাগলো, আপনারা দেখেছেন বিভিন্ন দায়িত্বরত মানুষের ওখানে যারা দায়িত্বে আছে, যে 1.5 ঘন্টা একটা জায়গার মধ্যে, ওপেন জায়গার মধ্যে 1.5 ঘন্টা স্টেবল ছিল আগুনটা। ওই সময় তা নিবানো হয়নি, তাদেরকে ব্লক করা হয়নি। বাইরে থেকে যখন ফায়ার ফাইটার আসছে, কেপিআই এর দোহাই দিয়ে, যে উপরের পারমিশন লাগবে, দেয় নাই। কেপিআই দোহাই দিয়ে ঢুকতে দেয় নাই, আগুনটাকে বাড়তে দিছে। সো এখানে এটা কি আহ, নাশকতা কি নাশকতা না, এটার কোনো ডাউট নাই। এটা যে কেউ জিনিসটা বুঝবে। সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিসটা, সেটা হচ্ছে এই নাশকতাটার সাথে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই জড়িত। হ্যাঁ, আমাকে বলতে পারেন ভুয়া, আমি কোত্থেকে পাইলাম। এর কথা হচ্ছে, ডিজিএফআই এর অপারেটিভ বিমানবন্দরে কাজ করতেছে, ইনফরমেশনটা তার কাছ থেকে আসছে। এবং আপনি হিসাব করে মেলান, 2014 ইলেকশনের আগে যত ধরনের জ্বালাও পোড়া আক্রমণ হয়ে বিএনপির উপরে দায় দিছিল, সব কিন্তু করছে ডিজিএফআই, ডিবি, ওই যে কাউন্টার টেরোরিজম ইউনিট একটা আছে না। সো এটার সাথে আরো একটা ইনফরমেশন আমাকে দিই। যখন এই গুদামে আগুন লেগে কালো ধোঁয়া উপরে উঠতেছিল, তখন ডিজিএফআই মেজর জেনারেল জাহাঙ্গীর কোথায় ছিল জানেন? উনি গল্ফ খেলছিলেন। এবং আগুন কিন্তু লেগে গেছে, হয়েছে। মনে কথা হচ্ছে, একটা জেনারেল, যে গোয়েন্দা সংস্থা, যেখানে $1 বিলিয়ন সরকারের পুড়ে গেছে, এরকম একটা সিচুয়েশন সময় উনি গল্ফ খেলতেছেন আরেকজন জেনারেলের সাথে, আমি আর নামটা বললাম না। যখন এই জিনিসটা একজন জিজ্ঞেস করলো, তখন একজন দূর থেকে শুনছে, যে বলতেছে যে এখন দেশে অনেক কিছুই হবে, যে ওখানে আগুনের কথা যখন তাকে দেখানো হয়েছে হবে। একটা জেনারেল তো ওখানে কাম অ্যান্ড কোয়াইট থাকতে পারে না। তখন আমার কাছে, আমি ভাবলাম যে যে
সরি নাম না বলি না, আমাকে খবরটা দিয়েছে, সে কি আমাকে ফেড করার চেষ্টা করছে? পরে দেখলাম না, ফেড করার চেষ্টা করতেছে না। সো এটার কারণ কি, পরবর্তীতে আমি আরো ডিগ ইন করেছি, ডিগ ইন করে যেটা জানলাম, এটার পিছনে জেনারেল ওয়াকার আছে। কারণটা হচ্ছে এই 22 তারিখে অফিসারদেরকে নিতে হবে আইসিটি আদালতে, এবং উনি আগের থেকে জানতো। আপনার একটা জিনিস দেখেন, আমরা যখন সেনাবাহিনীর বিভিন্ন লুপহোল, অন্যান্য বাহিনীর লুপহোল নিয়ে কথা বলি, তখন আমরা সেনাবাহিনীকে মেলাইন করার চেষ্টা করছি। আমি কয়েকদিন আগে 2 দিন আগেই তো লিখলাম যে সিভিল এভিয়েশন, ওখানে এয়ারফোর্সের ডোমিনেশন নিয়ে, তখন আমাকে বললো আমি এয়ারফোর্সের সাথে গন্ডগোল লাগাই দেওয়ার চেষ্টা করছি। ইটস নট এয়ারফোর্স, ইটস নট নেভি, ইটস নট আর্মি, ইটস বাংলাদেশ। আমরা যেটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আমরা চেষ্টা করতেছি হচ্ছে সেনাবাহিনীকে সিধা করার জন্য। আমরা আর্মির এগেনস্টে কোনো প্রোপাগান্ডা করতেছি না, কিন্তু এরকম একটা সিচুয়েশনে আর্মির এগেনস্টে প্রোপাগান্ডা করতেছি। আচ্ছা ভাই, এর আগে যে 3টা লেফটেন্যান্ট জেনারেল, 4টা লেফটেন্যান্ট জেনারেল, একটা মেজর জেনারেল ভারতে পালায় গেল, শত্রু দেশে পালায় গেল, সেনাবাহিনী থেকে একটা ইয়া দিছে যে এটার জন্য আমরা লজ্জিত, আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। চাকরিরত মেজর জেনারেল কবির ভারতে পালায় গেল, এটা কি সেনাবাহিনীর ভাবমূর্তি ইয়া হয়েছে? অন্য যে কোনো দেশ হলে গভর্নমেন্ট থেকে আইএসপিআর সেনাপ্রধান নিজে অ্যাড্রেস করতেন যে এরকম একটা জিনিস হয়েছে, আমরা টেক কেয়ার করতেছি, এই জিনিসটা ফিউচারে যেন না হয়। বাট আমরা কি করতেছি, আমরা এখন ইনভেস্টিগেশনে বাইরে হইতেছে যে কয়েকদিন আগেও সে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে, সে পালায় যাওয়ার পরেও। সে এই পালায় যাওয়ার আগে ইন্ডিয়াতে গেছে, গিয়া কোন বাসায় থাকবে, ভাড়া টাড়া সবকিছু দেখে আসছে, কোথায় ভাড়া থাকবে, কোথায় উঠবে। এখন আবার তথ্য বের হয়েছে যে গোয়েন্দা সংস্থার লোক তাদেরকে জানাইছে যে আপনার জন্য উত্তরণ বিল্ডিং সেট করা হয়েছে। 9 তারিখে যাওয়ার আগে তাকে শুভেচ্ছা দেয়, সমস্ত মেসেজ এখন কিন্তু আউট হচ্ছে। আমি জাস্ট কিছুক্ষণ আগেই মেসেজগুলো দেখলাম। সো গোয়েন্দা সংস্থাগুলা এই জিনিসগুলো, একজন জেনারেল হ্যাপেন্স টু বি আগের ফ্যাসিস্ট হাসিনার এমএসপিএম ছিল, তাকে সে ভারতে চলে যাচ্ছে আগে, গোয়েন্দা সংস্থার কোনো খবর নাই। ডিজিএফআই এনএসআই ঘুমাচ্ছে, এবং সে পালায় যাওয়ার পরে সেনাবাহিনীর কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না, কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না। সেনাবাহিনী পালায় গেছে, সার্ভিং জেনারেল কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না। ক্ষুণ্ণ হচ্ছে আমি এখানে এসে বা আমেরিকা থেকে যখন এই জিনিসগুলো বলতেছি, তখন ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এক পার্টি আবার আমাকে আইসা তোয়াজ করে বলে, আপনি তো এরকম সেনাবাহিনীতে ছিলেন, খুব ডিসেন্ট লোক, আপনি পিনাকির মতো গান্দার লোকরে কেন ইয়া করেন, এটা তো আপনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আরে ভাই, পিনাকি যা বলে সত্য বলে। এখানে একটা কোশ্চেন ছিল, আমি এটা উত্তর দিই। কয়েকদিন আগে আমার কাছে বিভিন্ন তথ্য আসছে যা আওয়ামী লীগের এক পার্টি, তারা তো টাকা খাওয়ার ধান্দায় থাকে। তারা এখন যে তারা একটা শ্যাডো ক্যাবিনেট বানাইছে ইন্ডিয়াতে, তাদেরকে গিয়ে বলছে আমরা পিনাকিরে ইয়াতে মাইরা ফেলবো, কি বলে প্যারিসে মাইরা ফেলবো, এটা টাকা বরাদ্দ চাইছে। তথ্যটা আমি পাইয়া আমি পিনাকি দ্বারা কল দিছি। আমি দিয়ারে বললাম যে দাদা, একটা তথ্য আছে, আপনাকে আওয়ামী লীগের একটা পার্টি এরকম মাইরা ফেলার চেষ্টা করতেছে। উনার পিনাকি ফার্স্ট আলহামদুলিল্লাহ, আমি শহীদের মৃত্যুবরণ করবো তাহলে। আমি বললাম দাদা, এত অস্থির হয়েন না, শহীদ পাওয়ার জন্য এটা আমি যেটা মনে করতেছি এটা ফাও, এ শালার টাকা খাওয়ার জন্য দেখাচ্ছে যে আপনার এগেস্টে কিছু একটা করে ফেলবে। বাট চিন্তা করে, বাট আমার কথা হচ্ছে সাবধান থাকতে কোনো সমস্যা নাই। তো উনার যে ইনস্ট্যান্ট রিয়াকশন দেখছি, তাতে উনার অন্যান্য যে সমস্ত সমস্যা আছে ওইটা আমার সমস্যা না। আমি জেনারেল পিনাকি দাকে পছন্দ করি, তার বিশ্লেষণ পছন্দ করি, কিন্তু আমি কিন্তু 3বার উনার এগেস্টে, উনি যে সময় আইকিবির পক্ষে বসে সাথে সাথে আমি দাঁড়াইছি। আমি কারো অন্ধভক্ত না, কোনো রাজনৈতিক দলেরও না, কোনো ব্যক্তিরও না, বাট পিনাকি দা হচ্ছে দেশপ্রেমিক, এটা হচ্ছে ফাইনাল। আচ্ছা, এখন ওই জায়গায় আসি। জেনারেল কবির এর আগে 5টা সেনা কাস্টাডিতে থাকতে এদের নামে ওয়ারেস্ট ওয়ারেন্টের বাইরে হচ্ছে পালাই গেছে। জেনারেল ওয়াকারের নিজেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই, সেনাবাহিনীরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই। বাট এখন আমরা বললে হচ্ছে সেনাবাহিনী, এবং এক পার্টি এসে বলে যে এখন তাদের ভাড়া করা লোক। আমি তো রিসেন্টলি দেখলাম আমার এগেনস্টে আর কি বলে হাসান নাসির স্যার এগেনস্টে হেভি প্রোপাগান্ডা চলতেছে। আমি এটা তো অভ্যস্ত, আমি ফ্যাসিস্ট হাসিনার সময় এটা দিচ্ছি, এগুলো আই ডোন্ট কেয়ার। এবং বিএনপির এক পার্টি হচ্ছে ওইটা মানে ইয়া করার পরে, যেহেতু আমি বিএনপি জামাত এদের প্রায় এদের পক্ষে বিপক্ষে দিয়ে থাকি, বিএনপি পার্টি আবার আমার হেভি খাইতেছে
আমি আমার ওয়ালের মধ্যে দিয়ে রাখছি যে যাদের সমস্যা আছে হাসিন স্যারকে তুলে নিয়ে আসা, ম্যাডাম খালেদা জিয়ার পাশে, ওখানে গিয়ে পড়েন, আগে দেখেন। ওইটার মধ্যে আবার কোশ্চেন করে ওইটা না করে, যেটার উত্তর অলরেডি ভিডিওতে আছে ওইটা দেখবেন আসে। কারণ তার কথা হচ্ছে এখানে এসে প্রোপাগান্ডা করা, আমাকে বিতর্কিত করার চেষ্টা, বাট আই ডোন্ট কেয়ার। আচ্ছা, এখন আসি হচ্ছে যে এই যে নাশকতাটা করলো, এবং এর সাথে আপনি নাশকতাটা আরো কনফার্ম হইতে পারবেন কেন, যে তারা 1.5 ঘন্টা ভিতরে ঢুকতে পারে। একটা জিনিস বুঝছেন যে এইখানে যে কি বলে কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, এবং কন্ট্রোল বাই এ মিলিটারি কমান্ড। মিলিটারি বলতে আমি এয়ারফোর্সকে বোঝাচ্ছি, মিলিটারি কমান্ড, সিভিল এভিয়েশন। আমি এটা নিয়ে 2টা লেখা লিখেছি। ফার্স্ট হচ্ছে এটা 1/11 এর আগে ছিল হচ্ছে 2 থেকে 3 জন অফিসার ছিল হচ্ছে সার্ভিং অফিসার, এই ইয়াতে ছিল, কি বলে, এই সিভিল এভিয়েশনে ছিল। এখন 40 জনের মতো আছে, আমি যেটুকু জানতে পেরেছি 40 জনের মতো আছে। এখন এই জিনিসটা দেখেন, এটার সুবিধা অসুবিধা। আপনারা শুনছেন না যে একটা বেক্সিমকো এভিয়েশন ছিল, এখন নাকি এটা ডিজার্ভ করে ফেলছে। এই বেক্সিমকো এভিয়েশন একজন এয়ারফোর্সের পাইলট, তাদের হেলিকপ্টার গত বছর 3 এবং 4 আগস্ট স্ট্যান্ড বাই রেখেছে, পাইলট সহ। এবং এটার যে একটা সিস্টেম আছে, যে তুমি যদি ফ্লাই করতে চাও তাহলে এটার লগ ইন করতে হয়, টাওয়ারে জানাইতে হয়। কাগজি কারবাই আছে কিছু, কোনো কাগজি কারবাই করে নাই, এখানে আছে, বাট এটা যাতে কোথাও নোট না হয়, ঠিক আছে? কারণ আচ্ছা, এইটা যখন শেষ হয়ে গেল, 5 আগস্ট হয়ে গেল, বেক্সিমকো এভিয়েশন জানাইতেছে যে বেক্সিমকো এভিয়েশনের সাথে বেক্সিমকোর কোনো সমস্যা নাই, কি নাই, কি বলে, সম্পর্ক নাই, তাই নাকি? সম্পর্ক নাই। তো এটা দিয়ে সালমান এফ রহমান, সোহেল রহমান, এরা তো চলছে, তাই না? এদের লোকজন চলছে। তো এইটা নিয়ে যখন কাগজপত্র চেক করা শুরু হইলো, দেখা গেছে এই কোম্পানিটা একটা ভুয়া কোম্পানি। কারণ এদের কাগজপত্র আরেকজনের নামে, শেয়ার টেয়ার দেখায় আরেকজন, যে বেক্সিমকোর সাথে কোনো সম্পর্ক নাই, ভুয়া কাগজ দেখায় অ্যাপ্রুভ করাইছে এটা, এই এভিয়েশনটার। কারা অ্যাপ্রুভ করেছে? সিভিল এভিয়েশন। ইজ কন্ট্রোল বাই হুম? এয়ারফোর্স অফিসার সার্ভিং কমান্ডে। এখন তারা বিভিন্ন জিনিস বলে যে ফাইন্যান্স, অমুক তমুক। আরে ভাই, দুর্নীতির মূর্তি সব জায়গায় হয়। এখানে হচ্ছে শেখ হাসিনা এটাকে তৈরি করছে, শেখ হাসিনা বলবো না, ইন্ডিয়া তৈরি করছে, যাতে প্রয়োজনের সময় এই ইয়াটাকে এমন ভাবে কন্ট্রোল করা যায় যে কেউ, এই যে তারপরে যে ইয়ারটা বললাম, তারপরে 5 আগস্ট কি হলো, শেখ হাসিনা চলে গেল, ট্রান্সপন্ডার অন করে দিয়া ওই সময় সমস্ত সিভিল প্লেন টেন কাউকে নামতে দিল না, ইয়া করতে দিল না, শেখ হাসিনা চলে। কারা করেছে? সিভিল এভিয়েশন। আমেরিকা বাংলাদেশ বিমানকে আমেরিকা কেন অ্যালাউ করে না? বিকজ তারা জানে সিভিল এভিয়েশন, তারা সরকারের কথাই যাই বলে তাই তারা পালন করে। তারা এই কারণে আপনারা দেখেন যে কি এর আগে অনেক শুনেছেন সামওয়ানস ওয়াইফ, যে পাইলটের লাইসেন্সটা হচ্ছে তার ভুয়া, তাকে চাকরিতে জয়েন করছে। এবং এটা নিয়ে রিপোর্ট হওয়ার পরে অনেকদিন ছিল। এখানে 2বার আপনারা দেখছেন যে পাইলট পাসপোর্ট ছাড়া বিদেশে চলে গেছে, বিকজ তারা জানে ইট ইজ দেয়ার এরেনা, দে ক্যান ডু হোয়াট এভার ফিল লাইক। এবং এটাতে যে বাংলাদেশের ব্র্যান্ডিংটা নষ্ট হয়েছে, ব্র্যান্ডিংটা, যে তারা চাইছে একটা মিলিটারি টাইপ কমান্ড এখানে থাকলে দে ক্যান কন্ট্রোল। এই যে গোডাউনটা, এটা কারা কন্ট্রোল করতো? সিভিল এভিয়েশন। এখানে মনে করেন যে একটা সিস্টেম আছে, আমি ফায়ার ফাইটার স্পেশালিস্ট, বাট আমাদের মিলিটারিতে একটা ইয়ে আছে, আমরা প্রতি ইউনিটে মাসে একবার ফায়ার ফাইটিং ড্রিল হবেই। মানে বিভিন্ন যে অর্গানাইজেশন অনুযায়ী আমাদের ওই জিনিসগুলো নিয়ে আমরা একটা কালচার করি। এখানে অন্যান্য জায়গায় তো তারা করে না, বাট এখানে একটা ওপেন জায়গার মধ্যে ইয়া হইল 1.5 ঘন্টা। আমার একজন সোর্স এইমাত্র জানাইলো, মেসেজটা আসছে এখানে, যে ডিজিএফআই যে করছে, হি ইজ রিকনফার্মিং ইট টু মি, দিস টাইম ইটস অ্যান অফিসার। আমাকে এইমাত্র, এই যে যখন কথা বলতেছি তখন। সো এখানে 1.5 ঘন্টা আটকায় রাখছে। এখন মনে করেন এটা যদি সিভিল জায়গায় হইতো, ফায়ার ফাইটাররা আসছে, এদেরকে ইয়া করতে দিচ্ছে, কেপিআই, এখানে সিকিউরিটি স্ট্রং বলে ভাই গেছে। পাবলিক জায়গায় যদি হইতো তাহলে তো জনগণ মানে ধাক্কা দিয়ে ঢুকায় গিয়ে আগে আগুন নিবাইতো। বেটা ইয়া পরে দেখবো, নিয়ম কানুন পরে দেখবো, আগে আগুন নিবাইতে হবে। এটা দেশের সম্পদ। $1 বিলিয়ন গায়েব হয়ে গেছে। আপনি চিন্তা করতেছেন? $1 বিলিয়ন গায়েব হয়ে গেছে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের কোনো ইন্স্যুরেন্স নাই, তারা ফকির।
ফকির এইখানে 1.5 ঘন্টা থাকতে দিচ্ছে, আগুনটা হইতে দিচ্ছে। এখানে একটা নাশকতা না হওয়ার কোনো কারণ নাই। এটার কারণ হচ্ছে সিভিল এভিয়েশন। এবং এই সিভিল এভিয়েশনে আমাকে এয়ারফোর্সের অনেক বন্ধু অনেক লজিক আউট করার চেষ্টা করছে, এই করছে সেই করছে, বাট জিনিসটা হচ্ছে আমি চ্যাট জিপিটি বলছিলাম যে আর কোন কোন দেশে এরকম আছে? কোনো দেশেই পার্মানেন্টলি নাই। তারা ইমার্জেন্সি সিচুয়েশনে কিছু কিছু জায়গায় এয়ারফোর্সের অফিসারকে ইউজ করে। আমার কথা হচ্ছে এয়ারফোর্স অফিসার ইউজ করতে কোনো সমস্যা, তাদের এক্সপার্টিস আছে, কিন্তু যখন দেখা যাবে একটা গ্রুপ কমান্ডের মধ্যে, তারা এইটাই, ইন্ডিয়া তো এইটাই চাইছে, শেখ হাসিনাটা চলে যাওয়ার সময় যাতে কোনো এয়ারলাইন্স না হয়, এটা তো অন্য কেউ চেঞ্জ করতে পারতো না। তো আমি যে আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে না, আমাকে আরেকজন মেসেজ দিছিল ওইটা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভুলে গেলাম। আচ্ছা, স্কোয়াড লিডার ওয়াহিদুল নবী, তার সাথে আমার ভালো কনভারসেশন হয়। দেখেন, এই যে এয়ারফোর্সের যে কন্ট্রোল, এটা একটা ভালো দিকটা কি জানেন? আমি যখন জেনারেল জিয়া যখন এয়ারপোর্টে পালায় যাচ্ছিলাম, আমি যখন লাইভ করলাম, ওয়াহিদুল নবী তখন একটা পথে ছিল, সে থাইমা তার সোর্সের মাধ্যমে এই যে সিভিল এভিয়েশন ওদেরকে দিয়া কিন্তু বেহতর এটা কোঅর্ডিনেশন ছিল, গিয়ে কিন্তু জিয়াকে ধরা যাচ্ছে। এটা হচ্ছে ভালো দিক। বাট কথা হচ্ছে এই সামান্য ভালো দিকটার জন্য আমরা এই কালচারটা রাখতে পারি না, যেটার মধ্যে ভারত এবং ইন্ডিয়ার কন্ট্রোল থাকবে। আমি একইভাবে পাসপোর্টের কথা বলতে পারি। এই পাসপোর্ট নিয়ে, এনআইডি নিয়ে আমাদের যথেষ্ট কথাবার্তা আছে। আমার কথা হচ্ছে আমরা এই যে নাশকতাগুলো হচ্ছে ক্রমান্বয়ে, এটা কিভাবে থামাবো? থামানোর রাস্তা একটাই, সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে। কে ঐক্যবদ্ধ করবে? প্রফেসর ইউনুস, জেনারেল ওয়াকার। অলরেডি এখন ইট ইজ ক্লিয়ার যে জেনারেল ওয়াকার গট এ প্যারালাল পাওয়ার উইথ প্রফেসর ইউনুস। এবং প্রফেসর ইউনুসকে আমি প্রথমে মনে করছিলাম ইজ এ কর্পোরেট জায়ান্ট, সে কর্পোরেট চালাইতো। নর্মালি কর্পোরেট যারা থাকে তারাও একটু রুথলেস হয়, বাট উনি মানে বাজেভাবে ফেল করেছে, বাজে। এখন আরেকটা নিয়ে কথা বলি, যে একটা ইয়াতে আমি কয়েকদিন আগে দিয়েছিলাম যে ইন্ডিয়া থেকে একটা ইন্টেলিজেন্সের, মিলিটারি ইন্টেলিজেন্সের একটা 4 জনের আসছে। এটার চিঠি যখন আমি পাবলিশ করি, তারা অ্যাকচুয়ালি তাদের কার্যক্রমটা শর্ট করেই চলে গেছে, আমি যেটা শুনেছি। আমি একটা শুনেছি যে কি জেনারেল ওয়াকারের সাথে তারা হেলিকপ্টারে ওই চিকেন নেকের ওদিকে গিয়েছিল, এয়ারপোর্ট গুলাতে ঘুরছে। আমার মনে হয় এটা সত্য না, বাট জেনারেল ওয়াকার গিয়েছিলেন। জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি এখন 2 দিন পরে পরে প্রতিটা ফরমেশনে যাচ্ছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উনি আমাকে অনেক গুরুত্ব দিয়ে ফেলতেছেন, সেটা হচ্ছে উনি প্রতিটা জায়গাতে ফরমেশনে সৈনিকদের সাথে কথা বলতেছেন, অফিসারদের সাথে আলাদা কথা বলছেন। অফিসারদেরকে বলতেছেন যে তোমরা কনক সরোয়ার, পিনাকি, ইলিয়াস আর আমার কথা শোনা যাবে না। তোমরা যদি শোনো, তারপর থ্রেটও দিয়েছেন, তোমরা যদি শোনো তাহলে আমরা সার্ভারের মাধ্যমে আমরা ওয়াচ করতেছি কারা কারা তার কথা শোনে। তার মানে হচ্ছে জেনারেল ওয়াকার এই কথাতে আমার মনে হয় না কোনো এফেক্ট পড়বে। কারণ যে আমার ভিডিও দেখার, যে কনকের ভিডিও দেখার, যে ইলিয়াসের ভিডিও দেখার, পিনাকির ভিডিও, তারা ঠিকই ম্যানেজ করে দেখবে। আপনি তো আপনাদের সিকিউরিটি অনেক কিছু বাড়াইছেন, সেটা আমি ভালো মতোই জানি। বাট কথা হচ্ছে একটা জিনিস বুঝেন, যে ভারত আমাদেরকে কন্ট্রোল করতেছে, যে এবং এটার জেনারেল ওয়াকারের প্রতিটা পদক্ষেপে এটা বোঝা যাচ্ছে। একটা জিনিস, এই যে বললাম না জেনারেল কবির চলে যাচ্ছে, এর আগে রেকি টেকি করে আসছে, আমাদের গোয়েন্দা সংস্থার কোনো খবর নাই। এখন এটা কেন করতেছে? ইট ইজ সাপোর্টেড বাই জেনারেল ওয়াকার। জাস্ট এই যে 22 তারিখে 15 জন অফিসারকে, সার্ভিং অফিসারকে, তাদেরকে আইসিটি আদালতে নিতে হবে, এটাই। এর কারণটা হচ্ছে আমি আগেই বলেছিলাম যে উনি জানতো যে আমি অ্যাকচুয়ালি জেনারেল কবির যে জেনারেল ওয়াকারের এগেইনস্টে স্টেটমেন্ট দিয়েছে, এটা আমি আগেই জানতাম। এটা নিয়ে কিছু বলার কিছু নাই, কারণ বললে সে পালায় যাবে। আমি তো চাই না সে পালায় যাক, আমি চাইছি সে থাক। সে শেখ হাসিনার পাশে ছিল, সে যে সাক্ষীটা দিবে সবচেয়ে অথেন্টিক সাক্ষী সে দিবে। আর আমি বলছি জেনারেল কবির ইজ নট দ্যাট স্মার্ট গাই যে একা একা ইন্ডিয়াতে পালায় যাবে। তাকে জেনারেল ওয়াকার পাস করে দিছে, এটা তো ক্লিয়ার। সে তার যে টাকার হিসাব দিকে দিচ্ছে, সে এর আগে থেকেই ধীরে ধীরে তার 1,77,00,000 টাকা ছিল তার অ্যাকাউন্টে, ধীরে ধীরে টাকাগুলো সে তুলতেছে।
এবং তুলে সে নিয়ে গেছে। সো এখানে তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই 18 জন যখন যাবে আইসিটি আদালতে, তখন যেটা হবে, তখন তারা বুঝে ফেলবে যে তাদের আর অ্যাকচুয়ালি পালানোর রাস্তা নাই। সো তখন দে উইল গিভ অ্যানাদার 150 থেকে 200 অফিসারের নাম বলবে তারা কোথায় ছিল। আপনারা দেখছেন নাবিলা ইদ্রিসের আইসিটির আদালতের গুম কমিশনের, যে সে বলছে যে আমরা ডিজিএফ কে জিজ্ঞেস করছি যে সিটিআইবির ডাইরেক্টররা কে ছিল, এটার নাকি অনার বোর্ড নাই, এই জন্য জানে না কে ছিল, ওখানে ডাক্তার কে ছিল জানে না, কোনো কিছু জানে না। চিত্রালিখিত হবে এটার অ্যান্সার দিচ্ছে, মানে দে আর দ্যাট কনফিডেন্ট যে এই আইসিটি আদালতকে কোনো ইনফরমেশন না দিলেও চলবে, তারা এখন পর্যন্ত কিছুই দেয় নাই। এই যে আইসিটি আদালত এই যে এদের সাথে যে কথাবার্তা বলছে, এখন তো কবিরই কিছু বলছে, এবং আপনারা জেনারেল আকবরও দেখছেন যে কিছু কিছু তথ্য সে দিছে, জাস্ট যেটুকু দিলে সে নিজে সেভ করা যায়। পরে যখন বুঝলো সে নিজে সেভ হবে না, সে ইন্ডিয়াতে পালাই গেছে। এবং জেনারেল ওয়াকার কবিরকে একই বিল্ডিং এ রেখেছে কলকাতাতে, যাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, এখন হচ্ছে এটা করার কারণ হচ্ছে দেশে একটা অরাজকতা তৈরি করা, এবং সেনাবাহিনীর ভিতরে যে সেনাবাহিনীর অফিসারগুলো যখন আরো 150-200 জনের লোক না বলবে, এইটা নিয়ে কিন্তু মানে আমি যেটা জানি যে চিফ প্রসিকিউটর তাজুল, হি ইজ এ ভেরি কনফিডেন্ট গাই, ভেরি স্ট্রং গাই, এবং যারা করতেছে তারা খুব স্ট্রংলি কাজ করতেছে। অনেক বাধা বিপত্তির ইয়াতে কথা হচ্ছে, আমি তার সাথে কয়েকবার কথা বলেছি। হি ইজ এ ভেরি স্ট্রং ম্যান, ভেরি স্ট্রং ম্যান। বাট কথা হচ্ছে, তাকে কি প্রফেসর ইউনুস সাপোর্ট দিচ্ছে? আই ডোন্ট নো, আমার মনে হচ্ছে যে দিচ্ছে না, আমার মনে হচ্ছে দিচ্ছে না। সবাই একটা জিনিস বুঝেন যে একটা সেনাবাহিনীর আগে 5 এখন 6 সার্ভিং জেনারেল 6 ইন্ডিয়াতে পালায় গেল। সেনাবাহিনীর ভাবমূর্তি ঠিক আছে, জেনারেল ওয়াকার হচ্ছে হিরো। আর ইউ ডাম, আর ইউ ডাম? যে সমস্ত রিটায়ার্ড অফিসাররা এখনো জেনারেল ওয়াকারের স্তুতি বাক্য বলে করেন, ইউ আর এ ডাম শিট, ডাম শিট। যে একটা সেনাবাহিনীর 5 জন জেনারেল পালায় গেল সার্ভিং থাকা অবস্থায় আর্মি কাস্টাডি থেকে, তবুও ভাবমূর্তি উজ্জ্বল। জেনারেল ওয়াকার একদম কি আগস্টের বীর। আমি অবাক হয়ে গেলাম, সাম ক্রেডিবল অফিসার এই সমস্ত জিনিস শেয়ার করতেছে। আর যারা আমাকে আমার বিভিন্ন স্টেটাস করে, তারা ওই যে শেখ হাসিনার আমলে আমাকে ইনবক্সে ফোন কইরা, মুস্তাফিজ গুড, ভেরি গুড, তুমি সত্যটা তুলে দিতেছ, তাদের একই জিনিস, একইভাবে তারা শেখ হাসিনাকে যেভাবে ভয় পাইতো, এখন জেনারেল ওয়াকারকে ভয় পাচ্ছে। আপনারা সেনাবাহিনীতে কেন ঢুকছিলেন? গিয়া এত শিক্ষিত লোক, কলেজের প্রফেসর হইতেন, গিয়া অন্য জায়গায় ঢুকছেন, সেনাবাহিনীতে কেন ঢুকছেন? সেনাবাহিনীতে কেন ঢুকছেন? আমাকে ফোন কইরা যদি আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, আপনি ওই জায়গায় গিয়ে 2টা কথা লিখতে পারেন না। এনিওয়ে, আমার যে বক্তব্য ছিল এটাই। এখন এটা থেকে উত্তরণের পথ অ্যাকচুয়ালি যারা এটা নিয়ে গবেষণা করে, সামাজিক যেভাবে গবেষণা করে, তাদেরকে এই জিনিসটা আনতে হবে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এই যে গত 16 বছরে প্রতিটা সেক্টরের লোকজন ইন্ডিয়াতে পাঠায়া, ইভেন আমি আজকে গতকালকে একটা নতুন জিনিস জানলাম, পলক প্রজেক্ট নিয়ে আসতো, ওই যে বিভিন্ন ধরনের, ওই যে একবার দেখছিলেন না কনক সারোয়ারের, মানে তাকে চাঁদাবাজির মামলায় ফাঁসানোর জন্য একটা অডিও বানাইছিল। এই ধরনের জিনিস বানানোর বিভিন্ন জিনিস নিয়ে আসে। কি করে জানেন? তারা এইটা প্রসেস করতো এমআইএসটির ল্যাবে, এমআইএসটির যে ল্যাব আছে ওখানে করতো, কইরা বিল বানাইতে হচ্ছে বনানীর একটা আওয়ামী লীগের পান্ডাদের অফিস আছে না, গিয়ে ওখানে টাকাটা ভাগাভাগি করে নিয়ে যেত। আহারে আহারে। এখন বুঝতেছি কি, আপনি অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয়, এই সামনের নির্বাচন যদি হয়ও, ভারত যেটা চাবে সেই অনুযায়ী হবে। আর ভারত আমাদের ভালো কিছু চাবে না, এটা ভালো মতো জানেন। আমার কথা হচ্ছে, জেনারেল ওয়াকার, ওনাকে বলবো আপনি জাস্ট রিজাইন করে চলে যান, আদারওয়াইজ শেষ পর্যন্ত আপনাকে আদালতে যাইতে হবে। আপনি তো আমেরিকা আসার প্ল্যান করতেছেন জানি, কিন্তু আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির সাথে আমার কথা হয়েছে যে যারা ওই দেশ থেকে মানবতা বিরোধী অপরাধ করে আসবে এখানে, তাদেরকে আবার পাছায় লাথি দিয়ে বের করে দেওয়া হবে। আপনারও আসেন, পাছায় লাথি দিয়ে বের করে দাও। যদি যখন এটা কোর্ট অর্ডার লাগবে, আদালতে হয়তো টাইম লাগবে, কিন্তু আইসা কোথাও শান্তিতে থাকতে পারবেন না।
শান্তিতে থাকতে পারেন না। কুইট করেন। শেষ পর্যন্ত আপনারা জিততে পারবেন না। হ্যাঁ, যারা এই ফাইটটা করতেছে তাদের ফাইটটা ডিফিকাল্ট করতে পারবেন, আমার নামে প্রোপাগান্ডা করতে পারবেন, বাট আমার থেকে তো বড় বড় প্রোপাগান্ডা হয়েছে শেখ হাসিনার আমলে, ওইটাই কেয়ার করি নাই। এখন বিএনপির কিছু ইয়া আছে, মনে করেন আমি যদি দু একটা সমালোচনা করি, তাদের কিন্তু বিএনপির যারা আরো অনেক সিনিয়র, ওদের সাথে আমার কথাবার্তা হয়, বাট বিএনপির যেগুলা চদু টাইপ আছে, যেগুলা দেখো চাঁদাবাজিটা, এগুলা সমানে গাল দিতে থাকে। এবং এরাই অ্যাকচুয়ালি বিএনপিকে ডুবাবে, আমার যেটা ধারণা এরাই বিএনপিকে ডুবাবে। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি যা বলার ছিল শেষ। আমি কয়েকটা অনেকের কিছু প্রশ্ন ছিল, আমি প্রশ্নগুলো একটু দেখে আমি কয়েকটা নোট করছিলাম, আমি দেখি কোশ্চেনগুলা অ্যান্সার দিতে পারি কিনা। আচ্ছা, আপনি দীর্ঘদিন গোয়েন্দা সংস্থায় চাকরি করেছেন, আপনার কাছে কি পিনাকি রয়ের এজেন্ট মনে হয় না, এবং আমি অলরেডি বলতেছি ইজ এ প্যাট্রিয়ট। আমার একটা প্রশ্ন, জেনারেল ওয়াকারকে কেন বহিষ্কার অপারেশন করা হচ্ছে না, এটা প্রফেসর ইউনুস জবাব দিতে পারবেন। আমরা যেটা বুঝি ডক্টর ইউনুস কিছুই বুঝতে পারেন না, আমরা হতাশ। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমি অনেক আগে বলেছি যে প্রফেসর ডক্টর ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য কি করতে হবে। এখন যে সিচুয়েশন, পুরা বাংলাদেশ জানে জেনারেল ওয়াকার কি জিনিস। ওই সমস্ত ফেসবুকে পোস্টিং করে কিছু লোককে কথা বলে কোনো লাভ নাই, জানে। প্রফেসর ইউনুসকে করতে হবে, তার ফায়ারের আদেশটা দিতে হবে, দিয়ে একটা ওনাকে পাঠাতে হবে প্রেসে, আর একটা পাঠাবে চুপ্পু বাপ করে ওখানে সাইন করবে। কারণ জনগণ তখন, আমি একটা জিনিস বলতে পারি যে প্রফেসর ইউনুস এটা যখন সাইন করবে, ঘোষণা দিবে, জনগণ তার সাথে দাঁড়ায় যাবে, এবং সেনাবাহিনীও তার পাশে দাঁড়ায় যাবে। সেনাবাহিনী তার পাশে দাঁড়াবে। জেনারেল ওয়াকার এখন যতই এই ইয়াগুলো নেক, যতই প্রিভেন্টিভ মেজারগুলো নেই, উনি বিভিন্ন জায়গায় সিকিউরিটি বাড়েছে, তার সিকিউরিটি বাড়েছে, সবকিছু করছে, কোনো লাভ হবে না। কারণ এইটা নিয়ে, এই পার্টিকুলার 16 জন অফিসার, সার্ভিং অফিসারের এটা নিয়ে একমাত্র ফিউ অফিসার্স তারা চাচ্ছে এটাকে গো ধরতে, কারণ তারা জানে এটা এক্সপোজ হলে তারা ফার্দার এফেক্টেড হবে। এখনো যারা এফেক্টেড হয় নাই, ফার্দার এফেক্টেড হবে। সো আর জুনিয়র অফিসার যারা আছে তারা চায় যে আমরা কেন এই হেডেকটা নিতেছি। অ্যাকর্ডিং টু ল দে আর নো মোর ইন সার্ভিস। যে লটা নতুনভাবে পাস হয়েছে, এটা আপনারা সবাই জানেন, যে সে নির্বাচন করতে পারবে না, এবং সরকারি চাকরি থাকলে চাকরি থাকবে না। হ্যাঁ, এই লটা আমি পরবর্তীতে আমি আন্দোলন করবো এই লটা বাদ দেওয়ার জন্য, কিন্তু বর্তমানের জন্য এটা ঠিক আছে, বিকজ অফ জেনারেল ওয়াকারের নাফরমানি। এখন এই অফিসার গুলাকে সেভ করার জন্য পুরা আর্মিকে লোকজন ব্লেম দিতেছে। ফেসবুক খুলেন, যারা সেনাবাহিনীর অফিসার সৈনিক আছে, এই বদনামটা সবাই নিতেছে। আর জেনারেল ওয়াকার প্রোপাগান্ডা করতেছে আমরা বিদেশে থাইকা আর্মির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি, আর জেনারেল সার্ভিং অফিসার তার আন্ডারে পালায়ে গেছে ইন্ডিয়াতে, শত্রু দেশে, এটাতে কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই, তারা একটা স্টেটমেন্টও ওখানে দেয় নাই। একটা জিনিস তো ভুলেই গেছিলাম, অ্যাডজুটেন্ট জেনারেল হাকিম খুব সুন্দরভাবে স্মার্টলি ব্রিফিং দিল যে তারা কিছুই জানতেন না, ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে জেনে উনি দিতেছেন। একটা নিউজ তো বাইরে হয়ে গেছে যে সেনাবাহিনী কবে, উনি 11 তারিখে দিচ্ছেন, 9 তারিখে উনি ওই চিঠি রিসিভ করেছেন। এটা তো আমি আগেই বলছি, বাট এখন প্রুফ সহ আসছে। আপনি চিন্তা করেন, একটা দেশের সেনাবাহিনীর একজন অ্যাডজুটেন্ট জেনারেল ইজ লাইং অন ন্যাশনাল টিভি, ন্যাশনাল মিডিয়া, সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে আমরা, এবং কিছু পাগল বিএনপি আর কিছু ডিজিএফআই বোর্ড এটা প্রচার করতেছে। আমাদের মধ্যে দেশপ্রেম বলতে কিছু নাই। চিন্তা করে দেখেন যে ডিজিএফআই এর লোকজন নিজেই আগুনটা লাগাইছে। এটার জন্য আপনাকে আইনস্টাইন হইতে হবে না, 1.5 ঘন্টা ধরে আগুনটা বাড়তে দিছে, ফায়ার ফাইটারকে ঢুকতে দেয় নাই। আপনার তো আর কোনো প্রুফের দরকার নাই। বাট এটা কেন হয়েছে? এগেইন, আমরা যতই শেখ হাসিনারে দোষী যে কোনো তদন্তের হয় না, বিচার হয় না, কেন সচিবালয়ে যে আগুনটা লাগলো একসাথে, 2 দিকে একসাথে, এটা কি আমরা জানি না কেন লাগছে? ওটার জন্য কোনো বিচার হয়েছে? তদন্ত আমরা দেখি নাই। কিন্তু এটা যদি হইতো, ওই সচিবালয়ে আগুনে, এখন যেই ক্রাইমটা করবে সে ফার্স্ট হিসাব করবে যে এটার জন্য শাস্তি কি। আমি তো শাস্তি পাবো না, কারণ তদন্তই হবে না। আপনাদের মনে আছে
আগে একটা হঠাৎ করে এসিড বাইরে গেল, এসিড মারামারি বাইরে গেল, তারপর মৃত্যুদণ্ড হলো, ওটা খতম। তো আপনি তো তদন্তই করতেছেন না এখন। এই 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 যে এটার একটা তদন্ত যে হবে, কারে দোষ দিবেন? আপনি তো আগেরটারই বিচার করেন না। ওইটা যদি বিচার করতেন তাহলে না এটা হইতো। এখন গল্প মারেন যে আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি। এই ডিজিএফআই, এনএসআই বোথ আর ওয়ার্কিং ফর জেনারেল ওয়ার্কার, বোথ আর, এবং কিছু কিছু ইয়ে আছে মানে এরা জানেও না যে কার আদেশে কোন কি কি করতেছে। তাদের কি এক ফোঁটা, এই যে যে লোকটা আমাকে ফোন করছে এয়ারপোর্টে ছিল, সে যে ফোন করছে, বিবেকের তাড়নায় করছে, বিবেকের তাড়নায় করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা 64 জেলায় ভারতীয় ভিসা অফিসার অনুমোদন দিয়েছে, সেই এজেন্টকে ঘেরা করতে হবে। এই যে এটা তো আওয়ামী লীগ দিয়ে গেছে, এটা কি কেউ বন্ধ করতেছে? আমি তো দেখতেছি না কেউ বন্ধ করতেছে। আচ্ছা, বাংলাদেশ কেপিআই, নিরাপত্তা অ্যাসেসমেন্ট, এগুলো সবই আলোচনা করছে। অ্যাকচুয়ালি আমার আর কোনো কিছু বলার নাই, যা বললাম ওইটাই। সিভিল এভিয়েশন থেকে শুরু করে সিভিল যত অর্গানাইজেশন আছে, এখানে মিলিটারি কমান্ড আনার ইয়াটাই হচ্ছে আমার এখানে মেইন বলবো, যে এই কমান্ডে আনার ফলেই শেখ হাসিনা পালায় যেতে পারছে, এবং অন্যান্য যে ক্রাইমগুলা, এবং তারা বাংলাদেশে এই যে এই আগুনটা লাগায় বাংলাদেশের ব্র্যান্ডিং, যে এখন দেখবেন এটা কিন্তু ড্রাস্টিক্যালি আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে, বিনিয়োগের মধ্যে, আমরা তো আমাদের নিজেদের কেপিআই ইয়াই করতে পারি না। তারা কি জানে না যে 1.5 ঘন্টা আগুনটা লাগতে দিচ্ছে, এইখানে এভিল একটা দেশের একটা ইয়ে আছে, তারা কি হিসাব কিতাব করে না? করে তো। বাংলাদেশের ব্র্যান্ডিং আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং এইটাই ভারত কিন্তু তাদের যেটা, শেখ হাসিনা চলে গেছে কিন্তু তারা কিন্তু সফল, কারণ তারা আমাদের ভিতরে তাদের জারদ সন্তানগুলাকে রেখে গেছে। এটার নাম আওয়ামী লীগ আর যেই হোক, বা গুপ্ত আওয়ামী লীগ হোক, তারা এখনো আছে এবং দেশের এগেইনস্টে কাজ করতে। বাংলাদেশের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো তাদের পক্ষে কাজ করতেছে। আপনার কি দরকার? প্রফেসর ইউনূস, আপনি দয়া করে জেনারেল ওয়াকারকে সরাইলে স্টার্ট হবে, আদারওয়াইজ এই জিনিসটা চলতেই থাকবে। আর কোনো পয়েন্ট আছে কিনা? করে সত্য কথা, আমরা 16 বছর আগে যদি আমরা ওরকম মুখ্য শিকার। এনিওয়ে, আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।